হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র, কিন্তু ভুক্তভোগী হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র। অত্যন্ত যুগোপযোগী একটি বিষয়, তাই না? এবং আমরা নিজেরাও দেখবো যে আজকে বিতর্কের মাধ্যমে আসলে যখন বিষয়গুলো আমাদের সামনে আসবে, আমাদের কি করণীয় অনেকগুলো বিষয় কিন্তু আমাদের সামনে আসলে ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমি আশা করব আমরা অত্যন্ত সুন্দরভাবে বিতর্কটি করব। আর আরেকটি কথা, জিততেই হবে কিংবা হেরে গেলে জীবন শেষ, এই ধরনের কোনো মানসিকতা নিয়ে আসলে আমরা এই ডায়াসে আসবো না। আমরা যুক্তিতর্ক উপস্থাপন করব আজকে সচেতন হবার জন্য যে পরিবেশটাকে আমরা কিভাবে রক্ষা করব। তো যাই হোক, আমি আমাদের আজকে এই বিতর্কে আহ্বায়ক আমাদের হচ্ছে সীমা নার্গিস আপা, এবং আজকের অনুষ্ঠানের সভাপতি এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল স্যার অনুপ কুমার দাস, এবং বিচারক হিসেবে আজকে আমাদের এখানে দায়িত্ব পালন করবেন শিরিন আক্তার, গোলাম রব্বানী, মোহাম্মদ আজিম হোসেন। যাই হোক, আমরা আশা করব পুরো অনুষ্ঠানটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যাদের জন্য, অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীরা, তারা অত্যন্ত সুন্দরভাবে এই বিতর্কটি নিয়মতান্ত্রিকভাবে উপভোগ করবে। তো সবাইকে ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের আজকের অনুষ্ঠানের আহ্বায়ক সীমা নার্গিস ম্যাডামকে কিছু বলবার জন্য আহ্বান জানাচ্ছি। আর আজকের অনুষ্ঠান পরিচালনায় আছি আমি শারমিন ফারজানা। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে আজকের বিতর্কের অনুষ্ঠানে স্বাগত জানাই। তোমরা সবাই ছেলেরা পক্ষে আছে আর মেয়েরা বিপক্ষে আছে। আসলে বিতর্ক আমাদের কি শেখায়? বিতর্ক শেখায় পরমতকে গ্রহণ করা। আমরা কিভাবে অন্যের মতকে নিজেদের মত হিসাবে গ্রহণ করবো, সেটাই আমাদের শেখায়। আমরা অবশ্যই সহনশীল হব, আর আমাদের সৃজনশীলতা, আমাদের যুক্তিতর্ক দিয়ে, মেধা দিয়ে, মনন দিয়ে তোমরা যা তৈরি করেছো তা সুন্দরভাবে উপস্থাপন করবে। আর আমি বেশি কিছু বলবো না, কারণ আমাদের সবাই অনেকটাই এগিয়ে গেছে। তোমাদের সবার জন্য শুভকামনা রেখে স্যারের অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা স্যার শুরু করবো। স্যার এখন আমাদের সভাপতি স্যার। সবাইকে ধন্যবাদ, সবাই ভালোভাবে বিতর্ক অংশগ্রহণ। আমি আজকের অনুষ্ঠানে মডারেটর এবং আমাদের সভাপতি স্যার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব অনুপ কুমার দাস স্যারকে আমি কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং ওনার বক্তব্যের মাধ্যমেই আমাদের আজকে মূল অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে। ধন্যবাদ। আর আরেকটি কথা, আমাদের বিতর্কিকদেরকে আমি একটু বলে রাখি, আবারও বলছি, যদিও পূর্বেই বলা হয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য 3 মিনিট সময় নির্দিষ্ট। প্রথম 1 ঘন্টা পড়বে, অর্থাৎ ওই ঘন্টা পড়ার সাথে সাথে 3 মিনিট শুরু। 2 মিনিট যখন হয়ে যাবে তখন 2 ঘন্টা পড়বে, এবং 3 মিনিট যখন শেষ হবে তখন আমাদের ছুটির ঘন্টার মতো 1 ঘন্টা পড়বে, অর্থাৎ ওই সময়টা তোমরা বুঝে নেবে যে তোমাদের সময় কমবে। তো ধন্যবাদ সবাইকে। শুভ সকাল। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত বিতর্ক প্রতিযোগিতা 2025 বিষয়ে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র, এটা বিতর্কের বিষয়। আর এই বিতর্কের মাধ্যমে আমরা একটা সত্য সিদ্ধান্তে আসতে পারব যে একজন করছে আরেকজন সেই বোঝা বুঝছে, তার জন্য পরবর্তী পরিস্থিতি কি হচ্ছে। আমি সবাইকে আজকের অনুষ্ঠানে যারা রয়েছেন, সরকারি প্রধান শিক্ষিকা আক্তার জাহান রোমা আপা, এবং আমাদের এই বিতর্কের আয়োজনে যারা মুখ্য ভূমিকা রেখেছেন, সীমা আপা তথা আমাদের শারমিন ফারজানা আপা, বিচারক মন্ডলী যারা রয়েছেন, গোলাম রব্বানী স্যার, শিরিন আপা, আজিম স্যার, এবং অন্যান্য স্যাররা যে যেখানে এই কাজটা এগিয়ে নিয়ে আসার জন্য ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা রয়েছ, তোমাদের জন্য অসংখ্য শুভেচ্ছা। এখন আর দেরি না করে আমরা সেই বিতর্ক প্রতিযোগিতা শুরু করছি। আমি ঘোষণা করছি যে আজকের অনুষ্ঠানের যিনি উপস্থাপিকা, তিনি এখন উপস্থাপনার মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতাটাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে আবারও ধন্যবাদ। অনুমতি স্যার দিয়ে দিয়েছেন, আমরা এক্ষুনি অনুষ্ঠানটি শুরু করব।
আচ্ছা, আমাদের প্রথম নিয়ম অনুসারে আমাদের হচ্ছে পক্ষ দলের প্রথম বক্তা বক্তব্য রাখবে। আমি যারা বক্তা আছো আমি তাদের নামগুলো ঘোষণা করছি, তোমরা তৈরি থাকবে। প্রথমেই হচ্ছে আমি একটা নামটা ঘোষণা করি। পক্ষে অবস্থান করছে আমাদের আছে বয়েজ দল। যাই হোক, তো বয়েজ দলে আছে প্রথম বক্তা ইরফান আহমেদ অপূর্ব, রোল নাম্বার 3। দ্বিতীয় বক্তা মোহাম্মদ জায়েদ খান, রোল নাম্বার 15 এবং দলনেতা হিসেবে আছে ইনজামুল হক হামিদ, রোল নাম্বার 9। এবং আমাদের আজকে বিপক্ষী দল, বিপক্ষের যে দল গার্লস দল, কে গার্লস ফার্স্ট নাকি? যাই হোক, ছেলে মেয়ে সবাই মিলেই আজকে আমাদের এই বিতর্ক। আসলে ছেলে মেয়েদের মধ্যে বিতর্ক না, বিতর্কটা হচ্ছে একটি বিষয় ভিত্তিক বিতর্ক। যাই হোক, আজকে আমাদের এই বিতর্কের বিপক্ষ দলে প্রথম বক্তা হিসেবে আছে শাশ্বতী সিনহা, মানবিক, রোল নাম্বার 2। দ্বিতীয় বক্তা হিসেবে আছে সঞ্জিদা ইসলাম সাবা, রোল নাম্বার 1 বিজ্ঞান শাখা, এবং উম্মে সালমা হচ্ছে দলনেতা, হুমায়রা, রোল নাম্বার 1 মানবিক বিভাগ। তো যাই হোক, আমি সবাইকে আবারও অনুরোধ জানাবো যে অত্যন্ত সুন্দরভাবে মন দিয়ে আমরা বিতর্কটা শুনবো এবং বিতর্কের একটি সুন্দর পরিবেশ বজায় রাখবো। ধন্যবাদ সবাইকে। আমি প্রথমেই আবারও আহ্বান জানাচ্ছি আমাদের আজকের পক্ষ দলের প্রথম বক্তা ইরফান আহমেদ অপূর্ব, রোল নাম্বার 3। তুমি চলে আসো। আমি ঘন্টা দিলে তারপরে শুরু করবা। তুমি তৈরি হলে আমাকে মানে ইশারা করো, তুমি ঘন্টা দিলে তারপর বলা শুরু করবে। আর 2 মিনিটে 2টা ঘন্টা পড়বে, আর 3 মিনিটে 3 এটাই ঠিক থাকবে। সেটা মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, সম্মানিত শিক্ষক শিক্ষা মন্ডলী, উপস্থিত সুধীবৃন্দ, বিজ্ঞ প্রতিপক্ষকে আসসালামু আলাইকুম। আজ আমরা কেমন পরিস্থিতিতে দাঁড়িয়েছি যেখানে যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী তারা আজ দায় এড়াতে চায়। আজ আমরা শুধুমাত্র বিতর্ক করতে আসিনি, বরং ইতিহাসের কাঠগড়ার সত্যকে তুলে ধরতে এসেছি। আজকের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। সঙ্গতার কারণে আমি আমার দলের পক্ষে অবস্থান করছি। আজকের বিষয়কে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি: জলবায়ু পরিবর্তন, উন্নত রাষ্ট্রের দায়, উন্নয়নশীল দেশের ভূমিকা। জলবায়ু পরিবর্তন বলতে পৃথিবীর আবহাওয়ার দীর্ঘমেয়াদী স্থায়ী পরিবর্তনকে বোঝায়। এটি একটি দিন কিন্তু গভীর প্রক্রিয়া, যার ফলে পৃথিবীর তাপমাত্রা, বৃষ্টিপাতের ধরন, ঋতুস্রাব ইত্যাদি পাল্টে যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন, যার বেশিরভাগ দায় উন্নত রাষ্ট্রের। শিল্পগুলো থেকে শুরু করে আজ পর্যন্ত উন্নত রাষ্ট্র যেমন যুক্তরাষ্ট্র, জার্মানি প্রভৃতি ব্যাপক পরিমাণে তেল, গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করেছে, যার ফলাফলে আবহাওয়াতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আবার ওয়ার্ল্ড ডাটা বলছে গত 200 বছরে যুক্তরাষ্ট্র প্রায় 25% অর্থাৎ 400 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করেছে। এছাড়াও জার্মানি 5% অর্থাৎ 90 বিলিয়ন টন, যুক্তরাজ্য 4.78 বিলিয়ন টন, ফ্রান্স 3% অর্থাৎ 37 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করেছে। উন্নত রাষ্ট্র শিল্পায়নের সময় যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি ও এখন তারা দায় নিতে চায় না। এই দূষণের কারণে আজ ভুক্ত হচ্ছে উন্নয়নশীল দেশের। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেখা যায় উন্নয়নশীল দেশের উপর। উন্নয়নশীল দেশ যেমন বাংলাদেশ, ফিজি, ইথিওপিয়া, মালদ্বীপে জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়, খরা, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি নানা সমস্যা জড়িত থাকতে হয়। আবার ওয়ার্ল্ড ডাটা বলছে বাংলাদেশ মাত্র 0.04%, ইথিওপিয়া 0.006%, ফিজি 0.002%, মালদ্বীপ মাত্র 0.0004% কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে। আমাদের দায়িত্ব কম থাকা সত্ত্বেও কেন আমাদের বেশি ভুগতে হচ্ছে? আজ আমাদের একটাই কথা, উন্নত রাষ্ট্র দায়ী, উন্নয়নশীল দেশ ভুক্তভোগী। মাননীয় সভাপতি, উন্নত দেশের কারণে ভুক্তভোগী উন্নয়নশীল দেশের বাস্তব উদাহরণ পাওয়া যায় রাশিয়ার চেরনোবিলের ঘটনা থেকে। 1986 সালে 26 এপ্রিল চেরনোবিল পরমাণু শক্তি কেন্দ্রের রিয়েক্টর নাম চালে এক বিশাল ধরনের পরমাণু বিস্ফোরণ ঘটে। তাদের ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি আশেপাশের দেশগুলো যেমন বেলারুশ, মলডোভা, ইউক্রেন, হাঙ্গেরি, রোমানিয়ার মতো উন্নয়নশীল দেশে দেশকে ছড়িয়ে পড়ে। তাদের কোনো দায় না থাকা সত্ত্বেও তাদের জমি নষ্ট হয়, পানি বিষাক্ত হয়, এমনকি শিশু জন্মের নানা ধরনের রোগ নিয়ে। চেরনোবিল দুর্ঘটনায় যেসব শিশু বিকলাঙ্গ জন্মাচ্ছে তাদের দায়ভার কি শুধু আসে না, গোটা পরমাণু যুগ ফিরে উত্তর দিয়ে যাবেন কর্তৃপক্ষ। মাননীয় সভাপতি, 1988 সাল থেকে শুরু করে 2016 সাল পর্যন্ত বিশ্বজুড়ে উন্নত দেশগুলো প্রায় 110 কোটি টনের বেশি প্লাস্টিক বর্জ্য রপ্তানি করেছে। এইসব বর্জ্য 70% বেশিরভাগ রপ্তানি হয়েছে দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশ যেমন বাংলাদেশ, ভারত, ফিলিপিন, ইন্দোনেশিয়ার মতো প্রভৃতি দেশে। প্রতিপক্ষ বলবে তাহলে উন্নয়নশীল দেশ বর্জ্য কিনছে কেন? উন্নয়নশীল দেশ বর্জ্য কিনছে না, বরং উন্নত দেশ তাদের ময়লা চাপ দিয়ে, শর্ত দিয়ে, এমনকি অনুদান ও বাণিজ্যিক চুক্তির লোভ দিয়ে এসব বর্জ্য চাপিয়ে দিচ্ছে। দুর্বল দেশের দরিদ্র সরকার সুবিধা নিয়ে বর্জ্য চাপিয়ে দিচ্ছে উন্নত রাষ্ট্র। আপনারা উন্নত দেশের সদস্য নিজেদের বলে সামলাতে পারেন না, তাহলে দেশের জন্য দায়কার বেশি, উত্তর দিয়ে যাবেন প্রতিপক্ষ। অপরাধ করছে যারা, শাস্তি পাচ্ছে অন্যরা। এই প্রশ্ন হচ্ছে বক্তব্যের মধ্যে যারা শতাব্দীর পর শতাব্দী কার্বন নিঃসরণ করে পৃথিবীর ভারসাম্য নষ্ট করেছে, আজ তারা বেঁচে আছে উন্নত প্রযুক্তি দিয়ে। আমরা হারাচ্ছি জমি, ফসল, মানুষ। অন্যায় করতে কথা বলে কেউ নয়, অবশ্যই নয়। আমরা উন্নয়নের বিপক্ষে নয়, আমরা চাই না উন্নত দেশ অনুন্নত হয়ে যাক। আমরা চাই তারা দায় স্বীকার করুক, ক্ষতিপূরণ দেবে, প্রযুক্তি ভাগ করে নেয়। কারণ আমরা দায়ী নয়, আমরা ভুক্তভোগী। তাই আসুন আমাদের কণ্ঠে কণ্ঠে বলে বলুন, জলবায়ু পরিবর্তনের জন্য
উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। এই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ। সবাইকে পরিবেশ রক্ষার জন্য অনুরোধ জানাচ্ছি, সবাই কিপ কোয়াইট। মেয়েরা কথা বন্ধ করো। আচ্ছা, পক্ষ দলের পক্ষ থেকে প্রথম বক্তা তার অত্যন্ত যুক্তিগ্রাহ্য যে যুক্তিগুলো উপস্থাপন করলো, আমরা অত্যন্ত চমৎকৃত। তো এবারে বিপক্ষ দলের প্রথম বক্তা শাশ্বতী সিনহা, মানবিক রোড নাম্বার 2, আমি তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আরেকটি কথা, ছেলে এবং মেয়ে উভয়ে যদি নিজেরা নয়েজ করো তাহলে কিন্তু এখানে বিতর্কের পরিবেশটা থাকবে না। আমরা আগে এই পরিবেশটা রক্ষা করব। মেয়েরা কথা বলছে। ঠিকঠাক বলে আমাকে ইশারা করো। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সুধীবৃন্দ ও আমার প্রিয় বিপক্ষ দলের সদস্যবৃন্দ, আজকের বিতর্কের বিষয় হলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র এবং ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্রগুলো। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। অপ্রিয় হলো সত্য যে জীবের একমাত্র আবাসস্থল আমাদের প্রিয় এই পৃথিবী জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন বসবাসে অনুপযোগী হয়ে যাচ্ছে। আসলে এর জন্য একক কোনো রাষ্ট্র দায় নাই, আবার এর ক্ষতিকর প্রভাব নির্দিষ্ট দেশের সীমানায় আবদ্ধ নয়। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যে বিষয়গুলো যেমন কার্বন সার, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, অপরিকল্পিত নগরায়ন ইত্যাদি। বর্তমানে এই বিষয়গুলো উন্নয়নশীল এবং অনুন্নত দেশে বেশি দেখা যাচ্ছে। এটা দেখার জন্য চোখের সামনে একটা অতি ভারী চশমা সংযুক্ত করার দরকার নেই। আমি আশা করবো আমার বিপক্ষ দলের বন্ধুরা তা খালি চোখে দেখতে পাবে। আর এর ক্ষতিকর প্রভাবের কথা যদি বলা হয় তবে তা আরো স্পষ্ট যে উন্নত দেশে সেই উন্নত জীবনধারার উপরে তা বেশি করে উঠেছে। যেমন করোনায় শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সোমালিয়া আর রূপান্তর মানুষ মারা যায়নি। আমরা দেখেছি যুক্তরাজ্য, কানাডার মতো উন্নত দেশের বহু মানুষ এতে প্রাণ হারিয়েছে। আমরা ইটের ভাটা আগুন লাগাইয়া দেওয়ানো হই আর গান গাই বলতে ইটের ভাটা আগুন লাগাইছে দেওয়ানো বানাইছে। অন্যদিকে দাবানলের পুরো ছাই হয় ক্যালিফোর্নিয়া। আবার এরপর যদিও আমার প্রতিপক্ষ বন্ধুরা বলে যে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্রগুলো আর এর জন্য ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল রাষ্ট্রগুলো, তবে তা স্পষ্ট সত্যের অপমান। মাননীয় মডারেটর, এটা অস্বীকার করার সুযোগ নেই যে বর্তমানে ঝড়, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, দাবানল, সুনামি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে লীলাভূত পরিণত হয়েছে আমাদের এই শান্তির পৃথিবী। এই জন্য দায়ী জলবায়ু পরিবর্তন, আর জলবায়ু পরিবর্তনের জন্য কম বেশি সব রাষ্ট্রই দায়ী, কিন্তু যারা এই জন্য শুধুমাত্র উন্নত রাষ্ট্রগুলোকে দায়ী করে নিজেদেরকে ভিক্টিম সাজাতে যাচ্ছে, তারা মূলত নিজেদের অপকর্মগুলো ঢাকার চেষ্টা করছে। সমাধানের দিকে তাদের কোনো নজর নেই। মাননীয় মডারেটর, সরকারি জরিপে দেখা গেছে যে বাংলাদেশের প্রতি বছর প্রায় 65 লাখ টন জ্বালানি তেল এবং 1130 মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহৃত হচ্ছে। আমার প্রতিপক্ষ মন্ত্রীদের কাছে প্রশ্ন রাখতে চাই, এর ফলে কি বাতাস নির্মল হচ্ছে নাকি দূষিত হচ্ছে? দূষিত হয় তবে জলবায়ু পরিবর্তনের দায় থেকে আমরা কিভাবে নিজেদেরকে মুক্ত রাখতে পারি? প্রশ্ন রেখে যাচ্ছি প্রতিপক্ষ দলের কাছে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এবারে আমি পক্ষ দল থেকে দ্বিতীয় বক্তা মোহাম্মদ জায়েদ খানকে আহ্বান জানাচ্ছি। রোল নাম্বার 15, তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আগে ঠিকঠাক করে নাও, ঠিকঠাক করে নাও। আগে ফু দিয়ে কথা বলে নাও, ঠিক আছে কিনা? আমাকে আগে ইশারা করো, তোমার সব সেট আপ ঠিক হলে আমাকে ইশারা করো। দাঁড়াও। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। It is profoundly unfair that those who contribute least to the climate crisis are the most affected by it. এটি অত্যন্ত অন্যায়, যারা জলবায়ু সংকটের সাথে কম দায়ী তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলীর সম্মানিত প্রতিপক্ষ, উপস্থিত শিক্ষক শিক্ষাবৃন্দ, সুধী, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। সংগত করে আমি ও আমার দলের পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমার ওয়ার্ল্ড ডেটা রিপোর্ট অনুযায়ী শিল্প বিপ্লবের পর থেকে বিশ্বের তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। 1950 সাল থেকে আজ পর্যন্ত উন্নত রাষ্ট্র একাই 70 থেকে 75% কার্বন নিঃসরণ করছে। আজারবাইজানের বাকুতে 2024 সালে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্রকে দায়ী করেছেন। মাননীয় সভাপতি, জলবায়ু ভুক্তভোগী প্রধান দেশগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, সুদান, মালদ্বীপ, টঙ্গা, ফিজি ইত্যাদি।
মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, নদী ভাঙন, সমুদ্র পৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2023 সালে মোকা ঘূর্ণিঝড়ে বাংলাদেশে প্রায় 30 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 2007 সালে 2020 সালে আমপানে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞ প্রতিপক্ষের কাছে প্রশ্ন, উন্নত দেশের উন্নয়নের কাছে আমরা কেন দেব? মাননীয় সভাপতি, 20 শতকে বাংলাদেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 2369.51 মিলিমিটার। 2020 সালে তার পরিমাণ কমে 1662.25 মিলিমিটার হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ কমেছে প্রায় 30%। ফলে উত্তরাঞ্চলে মরুকরণ এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততার সমস্যা বৃদ্ধি পেয়েছে। মাননীয় সভাপতি, 14 জুন 2022 পাকিস্তানে ভয়াবহ সংঘটিত হয়। এতে 1700 জনের মানুষের মৃত্যু হয়। আর্থিক ক্ষতির পরিমাণ 30 থেকে 40 বিলিয়ন মার্কিন ডলার। 75 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়। অথচ পাকিস্তান কার্বন নিঃসরণ করে 0.6%। মাননীয় সভাপতি, ওয়ার্ল্ড ব্যাংক জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 2050 সালের মধ্যে মালদ্বীপ পৃথিবীর মানচিত্রে বিলীন হয়ে যাচ্ছে। এই বিজ্ঞ প্রতিপক্ষের কাছে প্রশ্ন, মালদ্বীপ বিলীন হওয়ার জন্য দায়ী কারা? আশা করি উত্তর দিয়ে যাবেন। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বতমালা হিমবাহ দ্রুত গলছে। ফলে নেপাল ও ভুটানের হিমবাহগুলো বিস্ফোরণ হচ্ছে। ফলে জনবসতি, অবকাঠামো, চাষের জমি ধ্বংস হচ্ছে। আর দোষে বলছে বিজ্ঞ প্রতিপক্ষরা বলে যাবেন এই জানমালের ক্ষতি হচ্ছে কেন? বিজ্ঞ প্রতিপক্ষ আমাকে বলে গেল করোনা ভাইরাসে উন্নত দেশের মানুষ মারা যাচ্ছে এবং উন্নয়নশীল দেশের মানুষ মারা যাচ্ছে। কিন্তু আপনারা বলতে পারবেন না উন্নয়নশীল দেশের মানুষ, উন্নত দেশের মানুষ চিকিৎসা অভাবে মারা গেছে। যেখানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অনেকে আইসিইউর অভাবে মারা গেছে। সেখানে বিভিন্ন প্রযুক্তিগত অনেক দক্ষতা ছিল। আর যেখানে উন্নত দেশে যেখানে চিকিৎসা অভাব পর থেকে মারা গেছে হয়তো বা মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারতে 2024 সালে তাপমাত্রা 37 থেকে 50 ডিগ্রি হয়। ফলে দিল্লিতে 20 দিনের তাপমাত্রায় 35 জনের মৃত্যু হয়। জনজীবনে বিপর্যয় নেমে আসে। ভারতে একজন নাগরিক যেখানে 2 জন কার্বন নিঃসরণ করে, বিপরীতে আমেরিকার একজন নাগরিক কার্বন নিঃসরণ করে 15 থেকে 16 টন। দূষণগ্রস্ত উন্নত রাষ্ট্র এবং ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল রাষ্ট্র। মাননীয় সভাপতি, সায়েন্স অফ গ্লোবাল রেসপন্সিবিলিটি SGR এর মধ্যে গবেষণা দেখা গেছে 2026 সালে যুক্তরাষ্ট্রের ফুটবল বিশ্বকাপ আসরে সম্ভাব্য কার্বন নিঃসরণ হবে প্রায় 9 মিলিয়ন টন। এক বিশ্বকাপে যেখানে দূষণ হবে তা অন্যভাবে করতে হলে 6 মিলিয়ন ব্রিটিশ গাড়ি 1 বছর ধরে চালাতে হবে। বিজ্ঞ প্রতিপক্ষ দেখতে পাচ্ছেন কিভাবে উন্নত দেশ দূষণ করছে। আশা করি বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা সত্যকে উপলব্ধি করবেন এবং আমাদের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলবেন অবশ্যই জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্র এবং ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। মেয়েদের কাছ থেকে কোনো রকম হাতে তালি খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে একটু ঝিমিয়ে পড়ছে, ব্যালেন্স থাকছে না, তাই না? তো আশা করবো সবাই মিলে আনন্দের সাথে আমরা এই বক্তব্যটি উপভোগ করবো। তো এবারে আমি বিপক্ষ দলে দ্বিতীয় বক্তা সাজিদা ইসলাম সাবাকে আহ্বান জানাচ্ছি। আগে থেকে করে না, একটু কথা বলে না। হ্যালো হ্যালো, ঠিক আছে, তোমরা রেডি? কি ইশারা করো? তুমি আগে চেষ্টা করো। হ্যালো, চলো 2 মিনিট শেষ, 2 মিনিটে শত করে দেবো। আর 3 মিনিট শেষ হওয়ার 10 সেকেন্ড আগে আমি হাতে নিই, তখন বলবো যে 10 সেকেন্ড আছে, তখন তুমি তাহলে সব করো। ক্লিয়ার? রেডি? সম্মানিত বিচারক মণ্ডলী, মাননীয় বিপক্ষ দলের বন্ধুগণ এবং উপস্থিত সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সাজিদা ইসলাম সাবা। ধন্যবাদ আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকে বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল প্রস্তাবের বিপক্ষে অবস্থান করছি। কারণ আমি আমার দল মনে করি কেবল উন্নত রাষ্ট্রগুলোকে দায়ী করা যেমন বাস্তবতা বিবর্জিত, তেমনি কেবল উন্নয়নশীল দেশগুলো এর ভুক্তভোগী নয়। ভুক্তভোগী এই বিশ্বের প্রতিটি দেশ। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন এক ধরনের বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আর এর দায়ভারগুলো একক রাষ্ট্রগোষ্ঠীর উপর নয়। এছাড়াও যেখানে উন্নত দেশগুলো সচেতন নাগরিকেরা জলবায়ু পরিবর্তন রোধে হাজার পদক্ষেপ নিয়েও বৈশ্বিক উষ্ণায়ন রোধ করতে পারছে না, সেখানে উন্নয়নশীল দেশগুলো কেবল তাদের দোষরা পাওয়ার পেছনেই চলে লেগে আছে। এমনকি তারা কেবল ভুক্তভোগী বলে অত্যন্ত সিম্পেথির সাথে নিজেদের দায়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। অথচ মাননীয় মডারেটর তারা কি এই বিষয়ে অবগত নয় যে বর্তমান সময় উন্নত দেশের তুলনায় উন্নয়নশীল দেশগুলি জলবায়ু পরিবর্তনে বেশি ভূমিকা রাখছে, কেননা তারা কেবল আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরিবেশকে ব্যবহার করে যাচ্ছে। অথচ মাননীয় মডারেটর বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ হলো চীন 2024 সালের তথ্য অনুযায়ী, যা একটি উন্নয়নশীল দেশ। বায়ুমণ্ডলের প্রায় 30% কার্বন প্রতি বছর চীন নিঃসরণ করে থাকে, যা সরাসরি বায়ুমণ্ডলকে দূষিত করে এবং জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে। এরপরও কি করে আমার প্রতিপক্ষ দল বারবার বলছে এবং উন্নত দেশকে দায়ী করছে তা আমার জানা নেই, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সবথেকে বেশি দূষণকারী দেশগুলো হলো উন্নয়নশীল দেশ। এছাড়াও সারা বিশ্বের 193টি দেশের মধ্যে
125টি দেশ হলো উন্নয়নশীল দেশ। এই 125টি দেশের একজন নাগরিক কি পরিবেশ দূষণ করেনি, প্রশ্ন রয়ে গেল। এছাড়া আমার প্রতিপক্ষ দল বলছে যে কেবল উন্নয়নশীল দেশে জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী। হ্যাঁ, হয়তো তারা ভুক্তভোগী হচ্ছে, তাই বলে যে একটি উন্নত দেশে যে ভুক্তভোগী হচ্ছে না তাকে তারা অস্বীকার করতে পারবে? যদি তারা অস্বীকার করেও থাকে, তাহলে তারা কি প্রতি বছর আমেরিকা লস অ্যাঞ্জেলেসের মতো উন্নত শহরগুলো কিভাবে দাবানলে পুরো ছাড়খাড় হচ্ছে তা কি তারা দেখতে পাচ্ছে না? এমনকি জাপানের মতো আরো উন্নত দেশগুলোতে ভূমিধস, সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। এর কারণে তাদের জনজীবন ঝুঁকি সৃষ্টি হচ্ছে। এরপরেও যদি তারা অস্বীকার করে, তাহলে তাদেরকে অনুরোধ করবো 2012 সান অ্যান্ড্রিয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয়মূলক মুভিগুলো দেখার জন্য। তাহলে তারা বুঝতে পারবে কিভাবে উন্নত দেশ থেকে শুরু করে সারা বিশ্বেই এর ভুক্তভোগী হয়। এছাড়াও মাননীয় মডারেটর ভবিষ্যৎ পৃথিবীর ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে যেখানে উন্নত দেশগুলো সৃষ্টি করছে বিশ্বব্যাপী সচেতনতা, এবং কি তার প্যারিস চুক্তির পর থেকে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিকভাবে সহায়তা করার অঙ্গীকার দিয়েছে, সেখানে উন্নয়নশীল দেশগুলো কি করছে? উন্নয়নশীল দেশগুলো কোনো পদক্ষেপ গ্রহণ করেছে না, তারা পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়াও উন্নত দেশের পরিকল্পনা করে 2030 সালের মধ্যে উন্নত দেশগুলোর মধ্যে জাপান পরিকল্পনা করে 2030 সালের মধ্যে দূষণের হার 0% মধ্যে নিয়ে আসা। তারা আমাদের মতো দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা চালায় না, বরং পরিকল্পনা করে কিভাবে ক্ষয়ক্ষতি রোধ করা যাবে। সবশেষে সম্মানিত বিচারকগণ, জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী কোনো একক দেশ বা জাতি নয়, বরং ভুক্তভোগী এই দেশের প্রতিটি উদ্ভিদ ও প্রাণী। তাই আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো যদি কেবল ভুক্তভোগীর মুখোশ ধরে থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ হবে আরো ভয়াবহ। তাই চলুন অতীতের উপর ভিত্তি করে একে অপরকে দোষারোপ না করে সকলে মিলে সচেতনতা সৃষ্টি করি, তাহলেই হয়তো একটা বসবাসযোগ্য সুন্দর পৃথিবী আমরা আশা করতে পারবো। ধন্যবাদ সাথীদের সবাইকে। এবারে আমি পক্ষ দলের দলনেতা ইনজামুল হক হামিদ রোল নাম্বার 9 কে আহ্বান করছি। আমি আমাকে ঠিক করে নিয়ে হ্যালো বল, কথা বল, ঠিক আছে, ভালো করে দেখ, এটা তো ভিডিও করবে, সুন্দর না দাঁড়া। সবাই একটু শান্তভাবে থাকি আমরা। উন্নত দেশ করেছে সুখের সোনালী ভুবন, দায় চাপিয়ে রাখে আমাদের গরিবেরই দুঃখ মরণ। সমিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, মাননীয় শিক্ষকবৃন্দ, বিজ্ঞ প্রতিপক্ষ ও সুধী, সকলকে আজকের বিতর্কে স্বাগত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আজকের এই মহান মঞ্চে উপস্থিত হওয়ার সুযোগ করার জন্য। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। আমিও আমার দল আজ উন্নয়নশীল রাষ্ট্রগুলো প্রতিনিধিত্ব করছি। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা ইতিমধ্যে জলবায়ু পরিবর্তন, উন্নত বিশ্বের দায় এবং উন্নয়নশীল দেশের ভূতান্তি ইতিমধ্যে উল্লেখ করে গিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমার বিপক্ষের সদস্যগণ আমাদের প্রকাশিত সত্যকে সাথে মাছ ডাকার মতো গোপন করার জন্য নানা প্রতিশ্রুতিতে মুক্ত, যা খুবই হাস্যকর। সম্মানিত সভাপতি, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য ডিফিনিং ইস্যু অফ আওয়ার টাইম অ্যান্ড উই আর এট দ্য ডিফিনিং মোমেন্ট। জলবায়ু পরিবর্তন আমাদের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা এবং আমরা নির্ধারক মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যার এই কথাটির অর্থ বর্তমানে উন্নয়নশীল দেশের ভুক্তভোগী মানুষের চেয়ে আর কারো কাছে সহজবোধগম্য হতে পারে না। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা প্রশ্ন রেখে গেলেন, চীন তো এখন সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে, তবে দায় কি শুধু উন্নত রাষ্ট্র? উত্তর না, চীন নিঃসরণ করে ঠিকই, তবে অনেকটা পশ্চিমা পণ্য উৎপাদনের জন্য। 20 বছরের অর্থের হিসাব আর 200 বছর ইতিহাস তো এক নয়। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র, যা প্রমাণ করে তাদের বিকৃত মানসিকতা। কার্বন নিঃসরণের পরিমাণ হ্রাস করে জলবায়ু পরিবর্তন প্রতিরোধে অমূল ভূমিকা পালন করতে পারে গ্রিন টেকনোলজি। এগুলো পেটেন্ট ও ট্রেড রুলস দ্বারা রুদ্ধ করে রাখে উন্নত দেশগুলো, ফলে উন্নয়নশীল রাষ্ট্রগুলো এগুলো ব্যবহার করতে পারে না। আর এর অভাবে খরা, বন্যা, নদী ভাঙন, জলোচ্ছ্বাসের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত হ্রাস করছে উন্নয়নশীল দেশগুলোতে। জীবন থেকে কি প্রযুক্তির মূল্য বেশি? আর এই কি যথেষ্ট নয় প্রমাণ করতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ উন্নত দেশ এবং তাদের বিকৃত মানসিকতা? আশা করতে দিবেন বিজ্ঞ প্রতিপক্ষ। মাননীয় সভাপতি, উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের পাশাপাশি নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ। 2010 সালে গ্রিন ক্লাইমেট ফান্ড ঘোষণা করার পর জলবায়ু ক্ষতি মোকাবেলার জন্য উন্নয়নশীল দেশগুলোকে $100 বিলিয়ন প্রদানের প্রতিশ্রুতি দেন উন্নত রাষ্ট্রগুলো। আজ 2025 সালে অর্থাৎ 15 বছর পর তার অর্ধেক আসেনি। অথচ বর্তমানে তারা অনুদান নয়, বরং ঋণ প্রদানে বেশি উৎসাহী। তারা বর্তমানে মূলধনের সাথে 7 থেকে 10% ক্ষেত্র বিশেষে 15% পর্যন্ত ঋণ দেয়, যা গ্রহণ এবং পরিশোধ করা কোনো একটি উন্নয়নশীল দেশের জন্য দুঃস্বপ্নের ব্যাপার।
মানুষ সভাপতি আমি এখন প্রতিপক্ষকে প্রশ্ন করতে চাই, যারা অনুদানের নামে ঋণ দেয় তারা কি প্রকৃত সাহায্য করি? আশা করি উত্তর দিবেন। মানুষ সভাপতি বক্তব্যের শেষাংশে বলতে চাই, উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রতিদান দিচ্ছে উন্নয়নশীল দেশগুলোর সাধারণ মানুষ, তাদের চোখের পানি, রক্ত, এমনকি প্রাণের বিনিময়। একটি জলবায়ু পরিবেশত নয়, আশা করি উত্তর দিবেন। মাননীয় সভাপতি দোষীদের যতই ঢেকে রাখা হোক না কেন, ইতিহাস তারা ঠিকই খুঁজে বের হবে। আর আমরা যারা ক্ষতিগ্রস্ত তারা স্পষ্টভাবে বলবো, জলবায়ু পরিবর্তনের জন্য সবাই দায়ী নয়, দায় তাদের যারা একে ভোগের ঠান্ডা বানিয়েছেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, এই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ। এবারে আমি বিপক্ষী দলের দলনেত্রী উমেশ সালমা মুবারককে আহ্বান জানাচ্ছি। রোল নাম্বার 1 মানবিক শাখা, তার যথাযথ বক্তব্য উপস্থাপন করার জন্য।